স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি শম্পা বিশ্বাস। নিষিদ্ধকরণ এইটা ফাইল সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রজ্ঞাপনটা যেটা জারি করার সেইটা আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে অলরেডি চলে গিয়েছে জায়গা মতো। নাফি, সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত শিবির এবং তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। সম্পা, নাশকতা ঘটাতে চাইলে প্রস্তুত, তা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান এখনো অনেক নিরপরাধ ছাত্র, শিক্ষক এবং জনগণ, কর্মজীবী মানুষ বিনা বিচারে এখনো আটকে আছে। সেই জন্য আমরা সন্তুষ্ট নই। আমাদের দিয়ে হবে না, হবে এই নতুন প্রজন্ম দিয়ে, এবং তারাই পরিবর্তন আনবে। এইভাবে শিশুদের, ছাত্রদের প্রাণ যেন না যায়। দুজনকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে ভাবে সাদা পোশাকে পুলিশ আমাদের মধ্যে ঢুকে আউট অফ নোহোয়্যার আমাদের স্টুডেন্টদেরকে টানা হিচড়া শুরু করে। নাফি, 6 দিন পরে 6 সমন্বয়ককে ছেড়ে দিল ডিবি পুলিশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পী এবং কলা কুশলীদের সমাবেশ এবং র্যালি হয়েছে। সম্পা, শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ নিয়েও শান্তবাজারে জানাবো বিস্তারিত। দফা দাবি ছিল কোটা সংস্কার, সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো, কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় সেখানে অগ্নিসংযোগ। নাফি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা সমস্যার সমাধান হয়ে গিয়েছে, কিন্তু এখনো তাহলে মানুষ কোন আন্দোলন এবং কি কারণে সেই আন্দোলনের সমর্থন জানাচ্ছেন সেই প্রশ্ন তুলেছেন তিনি। সম্পা, শোকাবহ আগস্ট স্মরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যে শুধু জাতিসংঘ কেন, চাইলে যে কোনো দেশ সহিংসতা ও হতাহতের ঘটনার তদন্ত করতে পারে। এ নিয়েও শান্তবাজারে জানাবো বিস্তারিত। সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশের জামায়াত ইসলামী, ছাত্র শিবির ও সংশ্লিষ্ট সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। আইনমন্ত্রী বলেন, এখন থেকে জামায়াত ইসলামী নামে কোনো ধরনের রাজনীতি করা যাবে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, নাশকতা ঘটাতে চাইলে মোকাবিলায় প্রস্তুত রয়েছে সরকার। হাসিব বিল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামাত ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের দিকে অভিযোগের তীর ওঠে বিভিন্ন মহল ও গোয়েন্দা সংস্থা থেকে। গত সোমবার 14 দলীয় জোটের নেতারা জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে তাদের সর্বসম্মত সিদ্ধান্ত ও সে অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ জানান প্রধানমন্ত্রীর কাছে। বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা। পরে নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করার কথা জানান আইনমন্ত্রী। সে অনুযায়ী জামাত ও এর সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাস দমন আইন 2009-এর 18 ধারায় এই প্রজ্ঞাপন জারি করা হয়। 2012 সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত ইসলামী ও ছাত্র শিবিরকে যুদ্ধাপরাধ হিসাবে গণ্য করা হয়। এছাড়া 2013 সালে হাইকোর্টের রিট অনুযায়ী জামাতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে বলা হয়, জামাত ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতায় জড়িত, তাই নিষিদ্ধের তালিকাভুক্ত হল দলটি সহ এর সকল অঙ্গ সংগঠনের রাজনীতি। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। আইনি মতামত দেওয়ার পর দুপুরে আইনমন্ত্রী বলেন, নিষিদ্ধ হবার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না, এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে,
জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরে জন্ম নিয়েছে, কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে, কিন্তু আমি আগেও বলেছি সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। 1941 সালের 26 আগস্ট মাওলানা আবুল আলা মওদুদীর হাত ধরে জামাতে ইসলামীর সূচনা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে 2013 সালে জামাতের কয়েকজন শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে সংহতি জানিয়ে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ ও র্যালি করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় সমাবেশ থেকে শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যার বিচার, হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়া সহ গ্রেপ্তার সব ছাত্রের মুক্তির দাবি জানানো হয়। এদিকে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে। আরও জানাচ্ছেন আজহার লিমন। রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে শিক্ষার্থীদের আজকের কর্মসূচিতে অনলাইনে দেখা গেছে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের নিয়ে সংক্ষিপ্ত এমন তথ্যচিত্র, পত্রিকার ছবি কিংবা হাতে কোনো ছবি এঁকে স্মরণ। তবে রাজপথেও দেখা গেছে বিভিন্ন কর্মসূচি। শহীদদের স্মরণের এই গান গেয়ে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। জুলাইকে রক্তাক্ত আখ্যা দিয়ে নিহত ছাত্রদের স্মরণ করেন তারা। এই মৌন মিছিলের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী সমাবেশ করেন শিক্ষকরা। পরে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে করেন সংক্ষিপ্ত সমাবেশ। শিক্ষার্থী হত্যার বিচার, ক্যাম্পাস থেকে সব বাহিনী সরিয়ে নেয়ার এবং বিশ্ববিদ্যালয় খুলে দেবার দাবি জানিয়ে শুক্রবার বিকেল 3টায় ঘোষণা করেন দ্রোহযাত্রা নামে নতুন কর্মসূচি। এখানে শিক্ষকদের মিছিলে শামিল হন শিক্ষার্থীরাও। এখানে যখন আমরা দেখছি যে আমাদের ভাই বোন সহপাঠীরা ভয়ঙ্করভাবে নিপীড়নের শিকার হচ্ছে, আমরা কেউই আসতে পারছি না। কেন আমাদের ক্যাম্পাসে আমরা ঢুকতে পারবো না? কেন আমাদের ক্যাম্পাসে ঢুকতে হলে আমাদেরকে পুলিশের কাছে জবাবদিহিতা করতে হবে? এভাবে গায়ে হাত তুলে আমাদেরকে দমানো যাবে না। যত আমাদেরকে আটক করা হবে, গ্রেফতার করা হবে, আমরা তত আরও সোচ্চার হব। কিভাবে করে সাধারণ মানুষের ওপর, সাধারণ আমাদের সন্তানদের ওপর যেভাবে করে হামলা করা হয়েছে, নিরস্ত্র বাচ্চাদের ওপর যেভাবে করে তারা গুলিবিদ্ধ হয়েছে, এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। উপাচার্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, ওনার নির্দেশ ছাড়া বা ওনার পরামর্শ ছাড়া কোনো কিছুই বিশ্ববিদ্যালয়ে ঘটে না। কাজেই আমি বলবো যে এর জন্য তো ওনাকেও দায়ভার নেওয়ার ব্যাপার রয়েছে। সর্বস্তরের সম্মিলিত নাগরিকরা, আইনজীবীরা, সংস্কৃতি কর্মীরা, চিকিৎসকরা, শিক্ষকরা সবাই এই দ্রোহযাত্রায় শামিল হবেন। শিক্ষার্থী এবং জনতার দ্রোহযাত্রা। এখন আর এই আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন নাই, এখন এটা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন হয়েছে। শিক্ষকদের এই কর্মসূচির মাঝেই খবর আসে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে। যদিও দুপুর নাগাদ এই কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিতে ঠিকই জড়ো হন নাগরিক সমাজ। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে তারা বলেন, এই আন্দোলনে দেশের নয় সরকারের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এইসব ছাত্রছাত্রীকে আটকে রাখা একেবারেই যুক্তিসঙ্গত নয় এবং আমাদের আরো দুজন আমাদের বিভাগের শিক্ষক, একজনকে ছাত্র এমনভাবে প্রহার করা হয়েছে এবং গুম করে রাখা হয়েছিল, পরবর্তীতে হাসপাতালে ফেলে দিয়ে আসা হয়েছে। আমরা জেনেছি যে 6 সমন্বয়ককে ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি তাদেরকে কোথায় নিয়ে গিয়েছে। আমরা কিন্তু তাদেরকে মুক্ত অবস্থায় দেখতে পাইনি এখন পর্যন্ত। ফলে সেটা আমরা দেখতে চাই যে তারা একেবারে স্বাধীন অবস্থায় আছেন, তারা নিজেদের মতো করে যা বলার বলতে পারছেন। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে, বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। আমরা এই হত্যাকারীর বিচার চাই, এটা আমাদের একটা সবচেয়ে বড় দাবি। পারিবারিক বলা হচ্ছে এটা আন্তর্জাতিক সম্পূর্ণ নিরপেক্ষ জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত সাপেক্ষে সমাধানের উপায় চেষ্টা করুন এবং বিচার নিশ্চিত করার চেষ্টা করুন।
রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজধানীর ফার্মগেটে সমবেত হন টিভি পর্দার তারকা, শিল্পী, পরিচালক ও কলাকুশলীরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ফার্মগেট থেকে সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাত্রা করেন তারা। মাঝপথে পুলিশ মিছিলটি আটকে দেয়। যে নৈরাজ্য, যে ছাত্রদের নির্বিচারে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদ এবং সেটা সুষ্ঠু বিচার যেন হয় সেটা নিশ্চিত করার জন্য আসলে আমরা সবাই রাস্তায় থাকি। এইভাবে শিশুদের, ছাত্রদের প্রাণ যেন না যায়। আমাদের সবার ছাত্রদের এই 9 দফার সাথে সংহতি পালন করে ওদের পাশে দাঁড়ানো। আমাদের দিয়ে হবে না, হবে এই নতুন প্রজন্ম দিয়ে, এবং তারাই পরিবর্তন আনবে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এদিন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা। এখানে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। দুজনকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে ভাবে সাদা পোশাকে পুলিশ। আমরা কোনো ভাঙচুর, কোনো কিছুর মধ্যে নাই, তাও কেন আমাদের বারবার এরকম হামলা করা হবে? পুলিশ আমাদের মধ্যে ঢুকে আউট অফ নোহ্যার আমাদের স্টুডেন্টদেরকে টানা হিচড়া শুরু করে। সরকার একটা গেমের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি যে এটা অন্যায়। আমরা মনে করি যে সরকারের এখান থেকে সরে আসা উচিত। বেলা 11টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল। 16 বছর বয়সী স্টুডেন্টদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে। আমরা তাদের মুক্তি চাই এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আমরা বিচার চাই। যদি স্বার্থান্বেষী মহলের স্বার্থ উদ্ধার করতে আসেন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকেও প্রতিরোধ করবে। হত্যা ও হামলা মামলার বিচারের দাবিতে একই সময় মানববন্ধন ও মৌন মিছিল করে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকেরা। নিহতের ঘটনায় বিচার ও আটককৃত শিক্ষার্থীদের মুক্তি দাবি করেন তারা। একইভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা। অভিযোগ করেন শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়ার। এই প্রতিবাদ করছে আমাদের নৈতিক জায়গা থেকে, আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আজহার লিমন, এখন। কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুর ঘটনায় দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, কোনো ঘটনায় হতাহতের কাম্য নয়, কাউকে গুলি করার নির্দেশ ছিল না। যারা আইন ভেঙেছে তদন্ত করে তাদের বিচারের মুখোমুখি করা হবে। শিক্ষার্থীদের দোষারোপ করছে না সরকার, তবে প্রমাণ সাপেক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের প্রয়োগ করা হবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়, এটি কিন্তু আমরা দায়িত্বহীনভাবে বলেছি। এবং পুলিশ প্রশাসনকেও আমি এখান থেকে বলতে চাই, তাদের সাথে আলাপ হয়েছে, যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, স্লোগান দিয়েছে, পানি ডিস্ট্রিবিউট করেছে, তাদেরকেও যেন কোনোভাবে হ্যারাস করা না হয়, তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে নাজেহাল না হন। গুলি করার কোনো পারমিশন ছিল না। সংবিধান এবং আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে। তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে। আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনব। কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীতে ঢুকে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে জঙ্গিরা, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হওয়া দেশবাসীর জন্য বড় প্রাপ্তি। শোকাবহ আগস্ট স্মরণে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ কৃষক লীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। স্বাধীনতা সংগ্রামের পর দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও কালো অধ্যায় স্বাধীন বাংলার জাতির জনককে সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার আগস্টের প্রথম দিনেই রীতি অনুযায়ী কৃষক লীগের আয়োজনে রাজধানীর খামারবাড়িতে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনে সবকিছুই শিক্ষার্থীদের পক্ষে থাকলেও কেন সহিংসতায় রূপ নিল সেই নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। জানতে চান, কোটা সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরও কেন এখনো আন্দোলনে অনেকেই সমর্থন দিচ্ছে, তাদের উদ্দেশ্য কি? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, তারপরে আবার এইভাবে
নেমে আসলে আঘাত পাইতো সাধারণ ছাত্রছাত্রী। টেলিভিশনে ভাষণ দিয়ে গার্জিয়ান অভিভাবকদের বলেছিলাম, শিক্ষকদের বলেছিলাম, যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে, আপনারা সন্তানদেরকে বেরোতে দিয়েন না। কারণ আমি তো জানি এদেশে ওই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ তারা কত দূর কী করতে পারে। স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, আগে যেখানে এত আরামে চলতে পারতো হয়তো সেটা করতে পারছে না। সেগুলি তো এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল। সরকার সহিংসতার প্রতিটি বিষয়েরই তদন্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান প্রধানমন্ত্রী। সুষ্ঠু তদন্তের স্বার্থে জাতিসংঘ বা যে কোনো দেশ চাইলে পৃথকভাবে তদন্ত করতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের। কারণ আমরা গড়ব আর কেউ এসে খালি ভেঙে সব তাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে। এ সময় সহিংসতায় জামাত শিবিরের জড়িত থাকার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, সন্ত্রাস দমনে দেশের সকলে মিলে একসাথে কাজ করতে হবে। ওই জামাত ইসলামী এবং শিবির সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। কাজে এই জঙ্গিবাদ, সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে অপশক্তি এখনো সক্রিয়। জনগণকে দেশ ও নিজেদের স্বার্থে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই। দেবরাজ দেব, এখন, ঢাকা। ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে শিক্ষার্থীদের আন্দোলন থেকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান করেছেন অভিনয় শিল্পীদের একাংশ। সকালে বিটিভি পরিদর্শন করে অভিনয় শিল্পীরা জানান, এখন আর আন্দোলন ছাত্রদের হাতে নেই, তাদের ঢাল হিসেবে আরেকটি গোষ্ঠী ফায়দা লুটছে। শিক্ষার্থীদের উচিত ঘরে ফিরে যাওয়া। তারা আরও বলেন, এই আন্দোলনে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার অপমান কাম্য নয়। শিক্ষার্থীদের যাতে আর কেউ ব্যবহার করতে না পারে সেদিকে বাবা মায়ের নজর রাখার আহ্বান জানান বিটিভিতে পরিদর্শনে আসা অভিনয় শিল্পীরা। বাংলাদেশের বিরুদ্ধে কথাই বলতে চাই, ভাই বোনের আপনারা যারা রাস্তায় আছেন, আপনারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান। আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। কোনো বাংলাদেশি, কোনো বাঙালি এই বিটিভিকে আক্রমণ করতে পারে না। প্রত্যেকটা শিল্পীর হৃদয়ে যে ক্ষরণ হয়েছে, যে ক্ষত হয়েছে, তা আপনারা কল্পনা করতে পারবেন না। এই বাংলায় যারা এরকম ধৃষ্টতাকারী, তাদের আমরা বিচার চাই। যে কোনো যৌক্তিক আন্দোলনের সাথে আমরা আছি, আমরা সকল শিল্পীরা আছি। বিটিভি আমার পরিবার, এই পরিবারের গায়ে যারা হাত দেবে তাদের হাত আমরা ভেঙে দেব। এই ছাত্রদেরকে ঢাল করে একদল মানুষরূপী পশু ঢুকে যায়, নস্যাৎ করে দেয় সব আন্দোলনকে, ছিন্ন ভিন্ন করে দেয় পুরো দেশটিকে, জ্বালিয়ে পড়িয়ে ছারখার করে দিয়েছে আমাদের এই দেশটিকে। গ্রাহককে 5 জিবি ডেটা না দিলে অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এমটপ, বেসিস, বাক্য, আইএসপিএবি, বিসিএস, ইক্যাপ সহ টেলিযোগাযোগ খাতের অংশীজনদের সাথে বৈঠক হয়। বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইন্টারনেট শাটডাউনে অব্যবহৃত ডেটার পরিবর্তে বিনামূল্যে 5 জিবি ডেটা প্যাকেজ গ্রাহকদের দেওয়ার কথা মুঠোফোন অপারেটরদের। এ নিয়ম অবশ্যই সকল অপারেটরকে মানতে হবে। আমরা এই ঘোষণা দিয়েছি এবং এটা আমরা নির্দেশনাও দিয়েছি যে অবশ্যই 4টি মোবাইল নেটওয়ার্ক অপারেটর যখনই তারা 4G নেটওয়ার্কে ফিরে এসছে, সাথে সাথে কিন্তু আমরা সবাইকে ইন্টারনেট, যারাই তখন ইন্টারনেট যুক্ত হয়েছে তাদেরকে আমরা 5 জিবি
3 দিনের জন্য আমরা এটা ঘোষণা করেছিলাম এবং এটা অবশ্যই সকল অপারেটর মানতে হবে। যদি কেউ না মানে এবং এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নাফি, দেশে ওষুধের বাজার 31,000 কোটি টাকারও বেশি, তবে গেল 1 বছরে এই খাতে প্রবৃদ্ধি নেমেছে অর্ধেক। সম্ভব উচ্চ মূল্যস্ফীতির বিপরীতে মানুষের আয় না বাড়াকে কারণ বলছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা। গত 4 বছরে মূল্যস্ফীতি দ্বিগুণ হলেও মানুষের আয় বেড়েছে মাত্র 1%। এই বাস্তবতায় ওষুধের দাম না কমলে বা মানুষের আয় না বাড়লে জীবন রক্ষাকারী ওষুধ কেনার ক্ষেত্রেও মানুষ বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অ্যাওয়ারনেস ডেভেলপ হতে পারে যে মানুষজন এখন অ্যাওয়ার হয়েছে, তারা এখন সহসাই অপ্রয়োজনীয় কোনো ওষুধ বা কম প্রয়োজনীয় কোনো ওষুধ খাচ্ছে না। আপনি অনেক প্রেসক্রিপশন পাবেন যেখানে 20টা 22টা 25টা 26টা ওষুধও আছে। নিশ্চিত থাকেন যে এখানে অনেক অযাচিত ওষুধের ব্যবস্থাপত্র আছে। আমার যে জিনিসটা হয়তো প্রয়োজন সেই জিনিসটা আমি প্রয়োজন মতো কিনতে পারছি না, বিশেষ করে সীমিত আয়ের মানুষ যাদের ডেইলি ইনকাম বাড়ার সুযোগ নাই। এ নিয়ে প্রতিবেদন থাকছে কিছুক্ষণ পর। শান্তবাজারের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। 11 আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে। আগের রুটিনের সব পরীক্ষা স্থগিত। তৃতীয় পরীক্ষা শেষ হবার 60 দিনের মধ্যে ফলাফল দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বিস্তারিত। বৃষ্টির মধ্যে গত 30 জুন 10টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। অন্যদিকে বন্যার কারণে 10 দিন পরে সিলেট শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সিলেট অঞ্চলের পরীক্ষা শুরু হয় 9 জুলাই থেকে। এরপর কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সমাবেশ, বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি। এ অবস্থায় প্রথমে গত 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে 21, 23 ও 25 জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হয়। আরেক দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা 4 আগস্ট হবার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত এলো বৃহস্পতিবার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সিদ্ধান্তের পরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এর আগের স্থগিত থাকা সব পরীক্ষা স্থগিতই থাকছে। যে স্থগিত পরীক্ষাসমূহ সেগুলো আমরা পুনরায় 11 আগস্ট থেকে শুরু করার পরিকল্পনা করেছি। আমরা নতুন শিডিউল প্রস্তুতি করছি, হয়তো 2-1 দিনের মধ্যে আমরা এই শিডিউল ঘোষণা করব। তৃতীয় পরীক্ষা শেষ হবার 60 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল দেয়া হবে বলেও জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 1 বছরে ওষুধের বাজারের প্রবৃদ্ধি অর্ধেকে নেমেছে। অ্যান্টিবায়োটিক, মাল্টিভিটামিন ও গ্যাস্ট্রিক জাতীয় ওষুধের প্রবৃদ্ধি কমেছে সবচেয়ে বেশি। 4 বছরে মূল্যস্ফীতি দ্বিগুণের বিপরীতে মানুষের মাত্র 1% আয় বাড়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা। বিস্তারিত দেখুন মুজেদ শুভর বিশেষ প্রতিবেদনে। দেশের মোট ওষুধের বাজার 31,208 কোটি টাকা। চাহিদার 98% ওষুধ উৎপাদনকারী বাংলাদেশের এই খাতে প্রবৃদ্ধি অর্ধেকে নেমেছে গত 1 বছরে। বিশ্বব্যাপী ওষুধের বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইকভিয়া হেলথ কেয়ারের তথ্য মতে ওষুধ খাতে গত 5 বছরের গড় প্রবৃদ্ধি 7.6%। তবে 2023 সালের মার্চ থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রবৃদ্ধি 4.2% নেমেছে। গত 1 বছরে গ্যাস্ট্রিক জাতীয় ওষুধের প্রবৃদ্ধি 8.8 থেকে 2.7% নেমেছে। মাল্টিভিটামিনের প্রবৃদ্ধি 2.5% থেকে -2.9% নেমেছে। এমনকি অ্যান্টিবায়োটিকের প্রবৃদ্ধি 8.8 থেকে নেমে 6.5% ঠেকেছে। অন্যদিকে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ তথা জীবন রক্ষাকারী ওষুধের প্রবৃদ্ধি স্থির বা কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে মানুষের মধ্যে অতি প্রয়োজনীয় ছাড়া অন্যান্য ওষুধ কেনার প্রবণতা কমেছে। সাধারণ যে প্রবৃদ্ধি তার চাইতে এই বছরের প্রবৃদ্ধি কিন্তু জাস্ট
অর্ধেক। সুতরাং সেটাই একটা চিন্তার জায়গা। এই বাজারের সিংহভাগ বিক্রি আসে কিন্তু খাদ্যাভ্যাসের সাথে জড়িত যে ওষুধগুলো, সেখানে অ্যাওয়ারনেস ডেভেলপ হতে পারে যে মানুষজন এখন অ্যাওয়ার হয়েছে, তারা এখন সহসাই অপ্রয়োজনীয় কোনো ঔষধ বা কম প্রয়োজনীয় কোনো ওষুধ খাচ্ছে না, অতি প্রয়োজনীয় যে ওষুধ শুধু সেটাকেই গ্রহণ করছে, সেটাও একটা কারণ হতে পারে। অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ে ব্যাপক সচেতনতা কার্যক্রমের সুফল মিলছে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের কেউ। তবে প্রবৃদ্ধি কমলেও ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতে চিকিৎসকদের ব্যবস্থাপত্র কঠোরভাবে যাচাইয়ের দিকে জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ। যে সিভিলাইজড যে কান্ট্রিগুলোতে যদি আপনি যান, ওখানে বিএমডিসির মতন যে বডি আছে, হঠাৎ করে আপনার আউটডোরে বা ইনডোরে প্রেসক্রিপশন দেখে বা ট্রিটমেন্ট শিট দেখে, এবং সেখানে যে আননেসেসারি যে মেডিকেশনগুলো আছে সেগুলোকে মার্ক আপ করা হয়, এবং যে কনসালটেন্ট বা যে চিকিৎসক এগুলো দিচ্ছেন তাকে এটার জাস্টিফিকেশন জানতে চাওয়া হয়, এবং উনি যদি ওইটার ব্যাখ্যা না দিতে পারেন ওয়ার্ন করা হয় যে আপনি এইভাবে এটা লিখবেন না। আপনি অনেক প্রেসক্রিপশন পাবেন যেখানে 20টা 22টা 25টা 26টা ওষুধও আছে। এটা আনবিলিভেবল, আনথিঙ্কেবল। আপনি নিশ্চিত থাকেন যে এখানে অনেক অযাচিত ওষুধের ব্যবস্থাপত্র আছে। তবে দফায় দফায় ওষুধের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতির বিপরীতে মানুষের সামান্য আয় বৃদ্ধিকে প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে দেখছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা। যে আমার ইনকাম সীমিত এবং অন্যদিকে দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়াতে ইনফ্লেশন হচ্ছে, এবং কন্টিনিউয়াস ইনফ্লেশন যদি একটা ইকোনমিতে হতে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে সেটা আমাকে গাইড করে, বাধ্য করে যে আমার যে জিনিসটা হয়তো প্রয়োজন সেই জিনিসটা আমি প্রয়োজন মতো কিনতে পারছি না। বিশেষ করে সীমিত আয়ের মানুষ যাদের ডেলি ইনকাম বাড়ার সুযোগ নাই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত 4 বছরে মূল্যস্ফীতি দ্বিগুণ হলেও মানুষের আয় বেড়েছে মাত্র 1%। এই বাস্তবতায় ওষুধের দাম না কমলে বা মানুষের আয় না বাড়লে জীবন রক্ষাকারী ওষুধ কেনার ক্ষেত্রেও মানুষ বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, এখন ঢাকা। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো চালু হলো মিট অ্যান্ড গ্রিট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। এই সার্ভিসের আওতায় যাত্রীদের রিসিভ করা থেকে শুরু করে কাউন্টার ও গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত সব ধরনের সেবা দেওয়া হবে। একই সঙ্গে হারিয়ে যাওয়া লাগেজ সংগ্রহ, মরদেহ হস্তান্তর সংক্রান্ত সার্ভিস পাবেন যাত্রীরা। বিমানবন্দরের পরিচালক বলেছেন, এতে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি বাড়বে বিমানবন্দরের ইমেজ। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। বিমানবন্দরে নামার পরে অনেক সময় প্রথমবারের মতো ভ্রমণ করা যাত্রীরা বুঝতে পারেন না ব্যাগেজ কোথায় দেবেন অথবা বোর্ডিং পাস কিভাবে সংগ্রহ করবেন। এছাড়া প্রবাস ফেরত যাত্রীরাও পড়েন নানা বিড়ম্বনায়। কখনো লাগেজ সংগ্রহ করতেও পোহাতে হয় নানা জটিলতা। যাত্রীদের এসব দুর্ভোগ লাঘবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো চালু হয়েছে মিট গ্রিট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। যাত্রীদের ঝক্কিমুক্ত করতে এই সেবা চালু করেছে বেসরকারি প্রতিষ্ঠান এপিআই এভিয়েশন সার্ভিস। এখন থেকে যাত্রীরা সর্বনিম্ন 300 টাকা দিয়ে পাবেন মিট অ্যান্ড গ্রিট সার্ভিস। এই সেবা চালু হওয়ায় যাত্রীরা যেমন উপকৃত হবেন, তেমনি আন্তর্জাতিকভাবে বিমানবন্দরের ইমেজ বাড়বে বলে মনে করেন পরিচালক। আসলে মিট অ্যান্ড গ্রিট এমন একটা সার্ভিস যেটা কিন্তু আসলে বিশ্বের কাছে আমাদের বোঝাতে চেষ্টা করবে যে আমাদের বাংলাদেশে যে দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই সার্ভিসটা আছে। সার্ভিসটা থাকাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। প্রাথমিক পর্যায়ে বিমানবন্দরে এসে এই সেবার জন্য বুকিং দিতে হবে। তবে 2 সপ্তাহ পরে এপিআই এভিয়েশন সার্ভিসের অ্যাপসে অনলাইনে সেবার জন্য বুকিং দিতে পারবেন। মিট অ্যান্ড গ্রিট সেবা ছাড়াও হারানো লাগেজ সংগ্রহ, মরদেহ ক্লিয়ারেন্স সংক্রান্ত সেবা দেওয়া হবে সর্বোচ্চ 1,500 টাকায়। সেই সঙ্গে কর্পোরেট অ্যান্ড গ্রুপ ট্যুর সার্ভিস, হোটেল বুকিং, বিমানের টিকিট কাটা, ভিসা প্রসেসিং সহ বিভিন্ন সেবা দেবে প্রতিষ্ঠানটি। আমরা যেমন গাড়ি থেকে রিসিভ করে তারপর আপনার ট্রলিতে তুলে, ব্যাগেজ তুলে, সিকিউরিটি স্ক্যানিং করে বোর্ডিং কার্ডটা নিয়ে দেন তখন আপনারা ইমিগ্রেশনটা করবে। আর ডোমেস্টিক হলে তো ডাইরেক্টলি লাউঞ্জে চলে যাবে, আর ইন্টারন্যাশনাল ডিপার্চার হলে আপনার লাউঞ্জে যাবে, লাউঞ্জ থেকে তারপর ওদেরকে বোর্ডিং গেট পর্যন্ত ওদেরকে হ্যান্ডওভার করবে। এর আগে 2010 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সার্ভিস চালু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে শাহ আমানত বিমানবন্দর দিয়ে বছরে প্রায় 18 লাখ যাত্রী ভ্রমণ করেন। যাত্রীরা যেন যথাযথ সেবা পায় সেটি নিশ্চিত করতে এপিআই এভিয়েশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক। বিমানবন্দরের কাঠামোগত উন্নয়নে কাজ চলছে বলেও জানান তিনি।
হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। সন্ধ্যাবাজার নিচ্ছে আর একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সন্ধ্যাবাজার। চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্র উপকূলে জাহাজ ভাঙা শিল্প ঘিরে গড়ে উঠেছে পুরনো বৈদ্যুতিক তারের বিশাল বাজার। প্রতি বছর জাহাজ থেকে খুলে আনা কয়েক হাজার টন তার নিলামে বিক্রি হয় এখানে, যার বাজার মূল্য 300 কোটি টাকারও বেশি। ব্যবসায়ীরা জানান, বড় আকৃতির একটি জাহাজ থেকে 15 থেকে 20 ধরনের কয়েকশো টন তার পাওয়া যায়। চট্টগ্রামের বিভিন্ন স্থানে জাহাজের তারের আছে শত শত দোকান, বাসা বাড়ি থেকে কলকারখানা, সব জায়গায় আছে ব্যবহার। রপ্তানি হয় বিদেশেও। সঞ্জয় মল্লিকের ক্যামেরায় কাজী মাহফুজের প্রতিবেদন। চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূলে প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে বিশাল আকৃতির এসব জাহাজ ভেঙে ফেলার জন্য রাখা হয়েছে। ভেঙে ফেলার পর লোহা ছাড়াও মেলে ফার্নিচার, রান্নার সরঞ্জাম, বৈদ্যুতিক বাতি ও তারসহ শত রকম মালামাল। এর মধ্যে বিশাল বাজার রয়েছে কেবল বা বৈদ্যুতিক তারের। ব্যবসায়ীরা জানান, ছোট জাহাজে কমপক্ষে 15 থেকে 20 টন আর বড় জাহাজে 100 টনেরও বেশি বৈদ্যুতিক তার পাওয়া যায়। জাহাজ ভেদে 10 থেকে 20 রকমের বৈদ্যুতিক তার ব্যবহার হয়। এক একটি জাহাজে যা খুলে নেয়ার পর মূল্য দাঁড়ায় 4 থেকে 5 কোটি টাকা। জাহাজ ভাঙার পর নিলামে তা কিনে নেন ব্যবসায়ীরা। দৈনিক কয়েক কোটি টাকার ব্যবসা সেল হচ্ছে রেগুলার। অনেক টাকা এখানে আসলে জড়িত, অনেক এখানে ব্যাংক জড়িত। এখানে প্রায় বাটির মাধ্যমে প্রায় সকল ব্যাংকের শাখা এখানে আছে। পাওয়ার কেবল, সিঙ্গেল কেবল, 1 কোর, 2 কোর, এই ওয়ারিং সব ধরনের তারই পাওয়া যায়। মানে এই তার থেকে সব ধরনের তার বার হয়। স্ক্র্যাপ জাহাজের মালিকের ডাকা নিলাম থেকে কেনার পর এই বৈদ্যুতিক তারগুলো চলে আসে চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিপোগুলোতে। ডিপোতে কাটিং শেষে তারগুলো চলে যায় পাইকারি দোকানে, আবার পাইকারি দোকান থেকে ব্যবসায়ীরা এই তারগুলো কিনে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। এভাবে কয়েক হাত বদল হওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামের স্ক্র্যাপ জাহাজ থেকে যে সকল তারগুলো পাওয়া যায় সেগুলো গ্রাহকদের কাছে পৌঁছায়। সীতাকুণ্ডে বৈদ্যুতিক তারের ডিপো রয়েছে 25 থেকে 30টি। এক একটি ডিপোতে 15 থেকে 20 জন শ্রমিক কাজ করে। জাহাজ থেকে তারগুলো ডিপোতে আনার পর শ্রমিকরা প্লাস্টিক কভার থেকে তারগুলো বের করে ভালো ও নষ্ট তার আলাদা করে। এরপর ডিপো মালিকরা ভালো তারগুলো কেজিতে পাইকারি দোকানে বিক্রি করেন। তামা বের হয়, লং পিস বের হয়, শর্ট পিস বের হয়, কেবলের যে তারগুলো হয় এগুলো আমরা পাইকারি বিভিন্ন সিরিয়া মার্কেট বলে কদমতলী এরা পাঠিয়ে নিয়ে যায় আসি। তারপর এখানে যে লাল তামাগুলো আছে এগুলো আমরাও নিয়ে যাই, ডাক্তার সাপ্লাই দিই। আবার এখান থেকে বিভিন্ন কোম্পানি আছে, এরা বাইরে দেশে কি এগুলো সাপ্লাই হয়। তামা কাটি যেগুলো দোকানদারি বানায় এগুলো ওয়ারিং করে। সীতাকুণ্ডের কুমিরা, বারাউলিয়া, মাদাম বেবির হাট, ভাটিয়ারি এবং শহরের কদমতলী সহ বিভিন্ন এলাকায় এসব তারের পাইকারি দোকান রয়েছে শতাধিক, যেখানে প্রায় 20 রকমের কেবল তার বিক্রি হয়। এর মধ্যে ফ্লেক্সিবল কেবল, পাওয়ার কেবল, স্কিন কেবল, এইচটি কেবল, আরজি কেবল, এলটি কেবল তার বেশি বিক্রি হয়। সর্বনিম্ন 600 থেকে সর্বোচ্চ 1200 টাকা কেজিতে বিক্রি হয় বিভিন্ন প্রকারের তার। আবার কিছু কিছু তার বিক্রি হয় ফুট হিসেবে। প্রতিটি দোকানে দৈনিক গড়ে 2 থেকে 3 লাখ টাকার বৈদ্যুতিক তার বিক্রি হয়। দিন শেষে 3 কোটি টাকার ব্যবসা হয় এসব দোকানে। মাস শেষে যার পরিমাণ দাঁড়ায় 100 কোটি টাকা। কলকারখানা ছাড়াও দোকান, বাসাবাড়িতেও চাহিদা রয়েছে এই বৈদ্যুতিক তারের। কম দাম আর মান ভালো হওয়ায় চট্টগ্রাম তো বটেই, ঢাকা, ধোলাইখাল সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা আসেন এখানে। জাপান থেকে যদি আপনি একটা তার ইম্পোর্ট করে আনতে যান, এই তারটা পড়বে আপনার 2 হতে 3,000 টাকা কেজি, কিন্তু এখানে পাচ্ছেন আপনি কেজি 500 টাকা 600 টাকার মধ্যে। সারা বাংলাদেশে আমরা বিক্রি করি তারগুলো, এবং সারা বাংলাদেশে এখন বর্তমানে তার অনেক জনপ্রিয়তা বেড়ে গেছে। পিভিসি, রাবার, তারপর ট্যাপ ওয়ারিং, ফিনিশিং, বিশেষ করে 15-20 ধরনের তার আসে। তার মধ্যে 100% তামার শিপের যে তারগুলো আছে এগুলোতে আপনি 99% তামার গ্যারান্টি দেওয়া যাবে। পাইকারি মার্কেট, এখানে আমরা কেজি হিসেবে বিক্রি করি। বাংলাদেশের চারিদিকে আমাদের এই কেবলগুলো বিক্রি হয়, জাহাজের কেবলগুলো চাহিদা বেশি একটু। তারের পাশাপাশি বড় বাজার তৈরি হয়েছে তামার। নষ্ট তার থেকে আলাদা করা তার বিদেশেও রপ্তানি হয়।
প্রতি কেজি তামা 1200 টাকা কেজিতে বিক্রি করেন ব্যবসায়ীরা। এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন কয়েক হাজার মানুষ। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। নাফি, সমুদ্র থেকে ট্রলার ভর্তি ইলিশ নিয়ে উপকূলে ভিড়ছে শত শত জেলে, এবং এই যে তারা ট্রলার নিয়ে ভিড়ছে কারণে দেখা গেছে যে সব উপকূলীয় বন্দর রয়েছে যেমন পিরোজপুর বা কলাপাড়া, সেগুলো কিন্তু অনেকটাই বেচা বিক্রিতে সরগরম হয়ে উঠেছে এবং এতে করে সরবরাহ বেড়ে গেছে এবং সরবরাহ বাড়ার পাশাপাশি দামও কমে গেছে এবং এতে করে খুশি জেলে ও মৎস্যজীবীরা। এ নিয়ে পিরোজপুর থেকে ইমন চৌধুরী ও কলাপাড়া থেকে জসিম পারভেজের তথ্য ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। অবশেষে রূপালী ইলিশের দেখা মিলেছে। সরগরম হয়ে উঠেছে মৎস্য বন্দরগুলো, হাঁক ডাকে জমে উঠেছে বেচাকেনা। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে গেল ২৩ জুলাই সাগরে নামেন উপকূলের জেলেরা। ৭ দিন পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে শিকার করা ইলিশ নিয়ে তীরে ফিরতে শুরু করেন তারা। একে একে ঘাটে নোঙর করা হয় শত শত ট্রলার। পরে ঝুড়িতে করে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ নেওয়া হয় বন্দরের আড়তগুলোতে। বেড়ে যায় মৎস্য শ্রমিক, পাইকার ও ব্যবসায়ীদের ব্যস্ততা। কাঙ্ক্ষিত ইলিশের দেখা পেয়ে খুশি জেলে সহ মৎস্যজীবীরা। আজকে 500 টাকা কেজি, আর কালকে 600 টাকা কেজি। যে টাকায় মাছ বিক্রি করতে পারছি ওটা দিয়ে আমরা বাড়িতে কিছু নিতে পারবো। মাছের দামও ভালো আছে, যার কারণে তারা পোষাইয়া তাদের সংসারাদি ভালোভাবে চলতে পারবে। মাছ অনেক, পাইকার কম, পাইকার আসলে মাছ অনেক বিক্রি হতো। ইলিশের পাশাপাশি ধরা পড়েছে অন্যান্য সামুদ্রিক মাছও। সরবরাহ বাড়ায় প্রতি কেজি ইলিশের দর কমেছে 500 টাকা পর্যন্ত। পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরে মাঝারি থেকে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 900 টাকা কেজি দরে। ছোট ইলিশ বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকায়। চন্দনা মাছ পড়তেছে 150, 140, তারপরে এলা মাছ পড়তেছে 180, 170। আবহাওয়া যদি ভালো থাকতো মাছ আরও বেশি থাকতো। মাছ আবহাওয়া খারাপ হয়ে যাবে, বোটগুলো চাপিয়ে গেছে বেশি, মাছের দাম খুব কম। এদিকে বৈরী আবহাওয়ায় সাগরে টিকতে পারছে না জেলেরা। শিকার করা মাছ নিয়ে দ্রুত কুলে ফিরতে শুরু করেছেন তারা। বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বাইরের পাইকার সংকটে মাছের দামও কমে গেছে বলে জানান মৎস্যজীবীরা। সাবিত সারওয়ার, এখন। সান্ধ্যবাজারের পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরছে কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। দেশের বাইরের প্রসঙ্গ, হামাস নেতা হানিয়ার মৃত্যুতে ফুঁসে উঠছে মধ্যপ্রাচ্য। প্রতিবাদ ও বিক্ষোভে নেমেছে তুর্কি, লেবানন, তিউনিসিয়া সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ। এদিকে হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করলেও তা অস্বীকার করছে দেশটি। যুক্তরাষ্ট্র বলছে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। আরও জানাচ্ছেন তানভীর জনি। গাজার যুদ্ধ ক্রমেই ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শকরের মৃত্যুতে ফুঁসছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে জ্বলছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস সহ তুর্কি ও ইরান। তুর্কির ইস্তাম্বুলে রাস্তায় নেমেছে হাজার হাজার ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারী। হানিয়ার ছবি, ব্যানার ও পতাকা হাতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। ইসরায়েলকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানায় বিক্ষোভকারীরা। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, হানিয়াকে hıtta করে ফিলিস্তিনিদের দমানো যাবে না। Fikirler ve duruşlar ölmez. Bir Haniye öldürülürse binlerce Haniye doğar. Bizim inancımız bu şekilde ve Filistinliler Arkasına Amerika gücünü aldı, Batı'nın gücünü aldı. Müslümanların da artık buna karşı birleşmesi gerekir. Ülkelerin aziyetini gösteren bir durum. Oysa ki 5 tane İslam ülkesi bir birleşse, her birisi 10 tane gemi veya 10 tane uçak binirse. হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে নামে তিউনিসিয়ার শত শত মানুষ। এ সময় তারা ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকে। এদিকে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শকর ও হামাস নেতা হানিয়ার মৃত্যুতে বিক্ষোভ হয়েছে লেবাননে। তাদের অভিযোগ, এই দুই নেতার হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত আছে।
হামাসের দাবি, ইসরায়েল রাষ্ট্রের কট্টর সমর্থক জায়ানবাদীরা হানিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হামাসের ডেপুটি চিফ প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলেন, হানিয়ার ঘরে ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে। من كانوا مع الأخ إسماعيل هنية هو صاروخ دخل إلى الغرفة التي كان فيها الأخ إسماعيل هنية وأصابه إصابة مباشرة। সবার অভিযোগের তীর ইসরায়েলের দিকে। ইসরায়েল সরকারের মুখপাত্র জানান, হানিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত নয়। এই ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। On Ismail Haniyeh, we are not commenting on that particular incident. Israel will continue to operate against Hezbollah aggression. We will use all means necessary to restore security. First, this is something we were not aware of or involved in. It's very hard to speculate, and I've learned over many years never to speculate on the impact one event may have. এদিকে গত মঙ্গলবার হিজবুল্লাহ নেতা ফুয়াদ শকরকে লক্ষ্য করে লেবাননে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তার মরদেহ রাজধানীর বৈরুতে একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হিজবুল্লাহ গোষ্ঠী। তবে এখনই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জড়াতে রাজি না লেবানন। তানভীর জানি, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।